ডিয়ার স্টুডেন্টস, তোমার ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে জিকের উপর প্র্যাকটিস সেট দিয়ে থাকি। আমরা এর আগে 30টি প্র্যাকটিস সেট দিয়েছি। আজকে আমরা এখানে 31 নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব। তো পরীক্ষাতে তোমাদের যেমন 25টি প্রশ্ন আসে, একই রকম 25টি প্রশ্ন আমরা এখানে নিয়ে থাকি এবং প্রশ্নগুলো তোমরা কতগুলো করতে পারছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং তারপর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো আজকের প্রশ্নগুলো কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, খেদা আন্দোলনের সময় কে গান্ধীজির সহকারী রূপে ভারতীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেন? খেদা আন্দোলনের সময় গান্ধীজির সহকারী রূপে ভারতের রাজনীতিতে প্রথম আত্মপ্রকাশ করেন অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল। গান্ধীজির প্রথম আন্দোলন ছিল 1917 চম্পারণ, আমি এর আগে বলেছি। দ্বিতীয় আন্দোলন ছিল আহমেদাবাদ মিল স্ট্রাইক এবং তারপরে খেদা আন্দোলন দ্বিতীয় সত্যাগ্রহ অর্থাৎ গান্ধীজির তৃতীয় আন্দোলন ছিল 1918 সালে। ঠিক আহমেদাবাদ মিল স্ট্রাইকের 7 থেকে 8 দিন বাদে এই খেদা সত্যাগ্রহ হয়েছিল, যেখানে গান্ধীজির সাথে সর্দার বল্লভভাই প্যাটেল, ইন্দুলাল ইয়াগনিক, শঙ্করলাল বাঙ্কার, মহাদেব দেশাই, নরহরি পারিক, মোহনলাল পাণ্ডে, রবিশঙ্কর ব্যাস প্রমুখ আইনজীবী উকিলরা গান্ধীজিকে সমর্থন জুগিয়েছিলেন। ঠিক আছে, চলো 2 নম্বর কি আছে দেখি। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এর সদর দপ্তর হয়ে যাবে বর্তমানে ফ্রান্সে আছে এর সদর দপ্তর। ফ্রান্সের লিওতে এর বর্তমানে হেডকোয়ার্টার রয়েছে। 1989 সালে ফ্রান্সের লিওতে স্থানান্তর করা হয়। তার আগে প্রথমে ছিল ভিয়েনা অস্ট্রিয়াতে, পরে 1946 সালে প্যারিসে আসে আর প্যারিস থেকে ফ্রান্সের লিওতে নিয়ে আসা হয় বর্তমানে। ঠিক আছে, ইন্টারপোলের পূর্বে নাম ছিল আইসিপিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। 1923 সালে এই নামে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু পরবর্তীকালে 1956 সালে নতুন সংবিধান যখন গৃহীত হয় তারপরে এটি ইন্টারপোল নাম নিয়ে নেয়। ঠিক আছে, 3 নম্বর, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র ভারতী ও মৈত্রী কোথায় অবস্থিত? ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র ভারতী এবং মৈত্রী এই দুটো অবস্থিত অ্যান্টার্কটিকাতে। যদি বলে ভারতের প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র তাহলে হবে দক্ষিণ গঙ্গোত্রী, এটাও অ্যান্টার্কটিকাতে অবস্থিত, যদিও এটার এখন বর্তমানে অস্তিত্ব নেই। এখানে এই দক্ষিণ গঙ্গোত্রীতে এটা বেস ক্যাম্প বা ট্রানজিট ক্যাম্প হিসেবে এটা ব্যবহার করা হচ্ছে ওই মৈত্রী এবং ভারতীতে পৌঁছানোর জন্য। 1943 সালে দক্ষিণ গঙ্গোত্রী প্রথম এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, তার পরবর্তীকালে 1988 সালে মৈত্রী এবং 2012 সালে ভারতীয় গবেষণাগার দুটি এখানে অ্যান্টার্কটিকাতে স্থাপন করা হয়েছে। ঠিক আছে, 4 নম্বর, লোরিঙ্গাম ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? লোরিঙ্গাম ম্যানগ্রোভ অবস্থিত, এটা একটা ম্যানগ্রোভ বন। লোরিঙ্গা একটা গ্রাম, গ্রামের নাম অনুসারে এটা লোরিঙ্গা ম্যানগ্রোভ হয়ে গেছে। তো এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশে। ওখানে একটা অভয়ারণ্য রয়েছে, সেটা হচ্ছে করিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। এই বন্যপ্রাণী অভয়ারণ্যের একটা অংশ হচ্ছে লোরিঙ্গা ম্যানগ্রোভ। এখানে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাওয়া যায় এবং এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন। প্রথম হচ্ছে সুন্দরবন, আমি আগে বলেছি। এটি অবস্থিত গোদাবরী জেলায়, গোদাবরী নদীর মোহনাতে এই ম্যানগ্রোভ বনটি অবস্থিত। 5 নম্বর, প্রথমবার কোন ফুটবল ক্লাব উয়েফা চ্যাম্পিয়নশিপ 2025 খেতাব অর্জন করেছে? উয়েফা চ্যাম্পিয়নশিপ 2025 খেতাব অর্জন করেছে প্যারিস সাঁ জার্মান। এটা হচ্ছে একটা ফ্রান্সের ক্লাব, ফরাসি ক্লাব প্যারিস সাঁ জার্মান ইতালির ক্লাব ইন্টার মিলানকে হারিয়ে দিয়েছে, 5-0 গোলে ফাইনালে হারিয়েছে এবং খেতাব অর্জন করেছে। ঠিক আছে, 6 নম্বর, 1857 সালে মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলা আইনের কোন অভ্যুত্থান ঘটেছিল? মহাবিদ্রোহের ঠিক পরে 1859 সালে অপশন বি নীল বিদ্রোহের সূচনা হয়েছিল। এই বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস। পাবনা বিদ্রোহ হচ্ছে নীলকর অত্যাচারের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে একটা আন্দোলন। এটা বর্তমানে যে সিরাজগঞ্জ জেলা রয়েছে বাংলাদেশে আছে, সেখানে এটা সংঘটিত হয়েছিল এবং এই বিদ্রোহের নেতা ছিলেন ঈশানচন্দ্র রায়। সন্ন্যাসী বিদ্রোহ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটা বিদ্রোহ, যেখানে সন্ন্যাসী ফকিররা অংশগ্রহণ করেছিল বলে এটা সন্ন্যাসী বিদ্রোহ নাম হয়ে গিয়েছিল এবং এটা হয়েছিল 1763 সাল থেকে 1800 সাল পর্যন্ত। এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন মজনু সাহা এবং ভবানী পাঠক। এগুলো বিদ্রোহগুলো তোমাদের একটা পরীক্ষায় এসে যেতেই পারে, তাই এগুলো অবশ্যই খাতায় ভালো করে লিখে রাখবে। ভিভিআই। ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহ যেটা 1855 সালে শুরু হয়েছিল, এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন সিধু এবং কানু এবং তার দুই ভাই চাঁদ ভৈরব, তারা অংশগ্রহণ করেছিল এবং তাদের আরো দুই বোন ছিল, তারাও অংশগ্রহণ করেছিল। সাঁওতাল আদিবাসীদের এটা ইংরেজের বিরুদ্ধে একটা সশস্ত্র সংগ্রাম ছিল। 7 নম্বর, আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930 সালে, 1930। সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন অপশন সি লর্ড আরউইন। 1930 সালে 12 মার্চ ডান্ডি অভিযান গান্ধীজি করেন এবং সেখান থেকেই গান্ধীজির এই আইন অমান্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলন 1930 থেকে 1934 সাল পর্যন্ত চলেছিল। তখন ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। এই আরউইনের কার্যকাল হচ্ছে 1926 থেকে 1931 সাল পর্যন্ত। এর আগে সাইমন কমিশন আসার সময় তখন বিদ্রোহ লাগাতার লেগেই ছিল ভারতবাসীর মনে। পরবর্তীকালে এই বিদ্রোহ চলতেই থাকে, 1934 এই বিদ্রোহ শেষ হয় এবং পরবর্তীকালে 1935 নতুন ভারত শাসন আইন আসে, যেটা ভারত শাসন আইন
1935 নামে পরিচিত। এর আগে 1919-এর যে মন্টেগো ট্রান্সপোর্ট সংস্কার সেটা চলছিল, এবং তার আগে 1909 তোমরা জানো মল লিমিটেড সংস্কার ছিল, 10 বছর অন্তর অন্তর আসতো। যদি ভারত ছাড় আন্দোলনের সময় বলা হয় তাহলে তখন ভাইস হয়েছিলেন লর্ড লিনলিথগো। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। ঠিক আছে। 8 নম্বর, দিয়ারা অঞ্চলটি কোন জেলার সাথে যুক্ত? দিয়ারা অঞ্চলটি হচ্ছে অপশন সি, মালদহ জেলার সাথে যুক্ত। মালদা জেলাতে যে কালিন্দী নদী রয়েছে, কালিন্দী নদীর উত্তরের অংশটাকে বলা হয় তাল, কারণ এখানে ওই মহানন্দা নদী এবং কালিন্দী নদীর মাঝে অসংখ্য জলাভূমি দেখা যায়, কারণ এখানে বন্যাপ্রবণ এরিয়া এটা। ঠিক আছে। এবং কালিন্দী নদীর দক্ষিণের অংশটা, যেটা গঙ্গার পাড় বলা ছিল, সেটা হচ্ছে দিয়ারা, অর্থাৎ উর্বর জমিটা দিয়ারা নামে পরিচিত। ঠিক আছে, যেটা জলভাগ সেটা তাল নামে পরিচিত। 9 নম্বর, কোন বংশের শাসক বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন অপশন ডি, পাল বংশের শাসকরা। পাল রাজা ধর্মপাল 783 থেকে 820 খ্রিস্টাব্দের মধ্যে বিক্রমশিলার প্রতিষ্ঠা করেন। কারণটা হচ্ছে তিনি বুঝতে পেরেছিলেন যে নালন্দাতে শিক্ষার মান কমে গেছে, এটার ধারণা পেয়েছিলেন, এই ধারণা থেকে তিনি এই বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। এখানের অধ্যক্ষ ছিলেন বৌদ্ধ ভিক্ষু শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর। বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর। ঠিক আছে। নালন্দা বিশ্ববিদ্যালয় তোমাদের পড়ে, নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত বংশের শাসক প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 427 খ্রিস্টাব্দে। 10 নম্বর, পুনিক নামে কোন সম্রাট পরিচিত ছিলেন? পুনিক নামে পরিচিত ছিলেন সম্রাট অজাতশত্রু। অজাতশত্রু হলেন হর্যঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসারের পুত্র। অজাতশত্রু বলা হয় যে তিনি তার পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন, এই জন্য তাকে পুনিক বলা হয় বা পিতৃহন্তা বলা হয়। বা আরও একটা প্রচলন আছে যে তার আঙ্গুলে ছোটবেলায় কোনো মোরগ বা কিছুতে কামড়ে দিয়েছিল, ফলে তার আঙ্গুলে একটা ঘা হয়ে গিয়েছিল, আঙ্গুলটা কিছুটা কাটা ছিল, সেজন্য তাকে কুনিক বলা হয়। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা একটা দ্বিমত রয়ে গেছে। যাই হোক, কুনিক নামটা সেরকমভাবে এসেছে। তার পিতা বিম্বিসার বা শ্রেণিক নামে পরিচিত ছিল। বিম্বিসারের রাজত্ব ছিল 544 খ্রিস্টপূর্বাব্দ থেকে 493 পর্যন্ত, আর অজাতশত্রু 492 থেকে 460 অব্দ পর্যন্ত শাসন করতেন। অজাতশত্রু মহাবীর এবং গৌতম বুদ্ধ উভয়ের সমসাময়িক ছিলেন। তিনি 483 সালে রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন। গৌতম বুদ্ধের মারা যাওয়ার পর তিনি 483 সালে রাজগৃহে প্রথম বৌদ্ধ পরিষদ বা বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন। ঠিক আছে। 11 নম্বর, কোনটি আরএনএ গঠনে পাওয়া যায় না? আরএনএ গঠনে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এটার মধ্যে থাইমিনটা পাওয়া যায় না, অপশন সি। বাকি তিনটে পাওয়া যায়। থাইমিনটা শুধুমাত্র ডিএনএ গঠনে থাকে। ডিএনএ গঠনে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন, এই চারটা থাকে। এখানে যে চারটা অপশন আছে এই চারটা ডিএনএ গঠনে থাকে। আরএনএ গঠনে কিন্তু থাইমিন থাকে না, থাইমিনের বদলে থাকে ইউরাসিল। ঠিক আছে। আরএনএ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এটা পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে। এই অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন তিনটেতে দুটোই আছে, শুধুমাত্র তফাৎ হচ্ছে ইউরাসিল আর থাইমিন। তো ডিএনএ এর ক্ষেত্রে থাইমিন আর আরএনএ এর ক্ষেত্রে ইউরাসিল, এটা মনে রাখবে। ঠিক আছে। 12 নম্বর, কোন অঙ্গ ইনসুলিন উৎপাদন করে? ইনসুলিন উৎপাদন করে অপশন বি, অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের শরীরে যে শর্করা তার মাত্রাটা নিয়ন্ত্রণ করা। রক্তের মধ্যে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে ইনসুলিনের কাজ। ঠিক আছে। 13 নম্বর, কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ করগুলির মধ্যে সবচেয়ে বেশি কর আসে কোথা থেকে? প্রত্যক্ষ করের মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব আসে অপশন এ, আয়কর থেকে বা ইনকাম ট্যাক্স থেকে। এবং 2 নম্বর হচ্ছে কর্পোরেট ট্যাক্স, এটার থেকে। দ্বিতীয় ট্যাক্স কর্পোরেট ট্যাক্সের থেকে। বাকি ট্যাক্সগুলো তোমরা দেখতে পারো, ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে এগুলো আছে, এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে এগুলো আছে, এবং বাকি অন্যান্য ট্যাক্সের মধ্যে এগুলো আছে। ঠিক আছে। 14 নম্বর, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যাংককে শিডিউল ব্যাংকের মর্যাদা প্রদান করেছে? শিডিউল ব্যাংক বলতে আরবিআই 1934 যে অ্যাক্ট আছে তার আন্ডারে সেকেন্ড শিডিউল আন্ডার যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে শিডিউল ব্যাংকের মর্যাদা পায়। তো এখানে চারটি অপশন আছে। সম্প্রতি পেয়েছে এনএসডিএল পেমেন্টস ব্যাংক। এই শিডিউল ব্যাংকের মর্যাদা যদি পেয়ে যায় তাহলে ব্যাংক থেকে নানা রকম সুবিধা রিজার্ভ ব্যাংক থেকে ওই ব্যাংকগুলো পেয়ে থাকে। ঠিক আছে। 1934 অ্যাক্টের মাধ্যমে সেকেন্ড শিডিউলে চলে আসে। নিচের কোন দেশে দ্বৈত নাগরিকত্ব রয়েছে? দ্বৈত নাগরিকত্ব বলতে দুটো দেশের নাগরিকত্ব থাকা। তো এখানে অপশনগুলোর মধ্যে অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য পাশ্চাত্য দেশগুলোতে প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা দ্বৈত নাগরিকত্ব দিয়ে থাকে। ঠিক আছে। 16 নম্বর, লোকসভা কে ভেঙে দিতে পারেন? লোকসভা প্রধানমন্ত্রীর পরামর্শবত ভারতের রাষ্ট্রপতি ভেঙে দিতে পারেন। ঠিক আছে। তবে অবশ্যই প্রধানমন্ত্রী বা ভারতের মন্ত্রী পরিষদের পরামর্শ নিতে হবে।
এবং এটা বলা আছে 85(2)(b) নম্বর ধারাতে। রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল একই রকমভাবে ভেঙে দিতে পারে রাজ্যের বিধানসভা। ঠিক আছে। 17 নম্বর, সুপ্রিম কোর্ট কোন লেখা জারির মাধ্যমে নিম্ন আদালতকে নিজ সীমার মধ্যে থেকে কাজ করার নির্দেশ দেয়? নিম্ন আদালত যদি তাদের এখতিয়ারভুক্ত কোনো কাজ না করে এখতিয়ারের বাইরে কাজ করে, তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট প্রহিবিশন রিট জারি করে এবং আদালতকে তার নিজের দায়রার মধ্যে থেকে কাজ করার নির্দেশ দেয়। আরেকটা তোমাদের পড়ে, সেটা হচ্ছে হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস যেটা হচ্ছে, কেউ যদি মনে করেন যে তার মৌলিক অধিকার খণ্ডিত হচ্ছে, তখন তিনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তার এই হেভিয়াস কর্পাস রিটের মাধ্যমে তিনি হাজির হতে পারেন। হেভিয়াস কর্পাস কথার অর্থ হচ্ছে ব্যক্তিকে সশরীরে কোর্টে হাজির করানো। 18 নম্বর, নিচের বন্দরগুলির মধ্যে কোনটি মালাবার উপকূলে অবস্থিত? তো এখানে 4টি অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে কোচিন বন্দরটি মালাবার উপকূলে অবস্থিত। মালাবার উপকূল আমি এর আগে বলেছি, যেটা কেরালা এবং তার সাথে কর্ণাটক যে উপকূল সেটাকে বলা হয় মালাবার উপকূল। কেরালা রাজ্যের কোচি শহরে এই কোচিন বন্দরটি এখানে অবস্থিত। ঠিক আছে। 19 নম্বর, লৌহ আকরিকের জন্য বিখ্যাত কুদ্রেমুখ কোন রাজ্যে অবস্থিত? লৌহ আকরিকের জন্য বিখ্যাত কুদ্রেমুখ এটি অবস্থিত অপশন এ কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যের চিকমাগালুর জেলায় কুদ্রেমুখ এটি একটি পর্বত, এখানে প্রচুর পরিমাণে লৌহ আকরিক খনিজ রয়েছে। 20 নম্বর, পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? পশ্চিমবঙ্গের সাথে অপশন সি 3টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং তার সাথে 5টি ভারতীয় রাজ্যেরও আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। 5টি রাজ্য হচ্ছে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম এবং 3টি দেশ হচ্ছে বাংলাদেশ, নেপাল এবং ভুটান। যদি বলে কোন রাজ্যের সাথে বেশি সীমানা রয়েছে, তাহলে সেটি হবে ঝাড়খণ্ড রাজ্যের সাথে। আর যদি বলে কোন দেশের সাথে, তাহলে সেটি হয়ে যাবে বাংলাদেশের সাথে। বাংলাদেশের সাথে সীমানা হচ্ছে 2214 কিমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি পশ্চিমবঙ্গ থেকে দেয় এগুলো মাঝে মধ্যে প্রশ্ন করে দেয়। ঠিক আছে। 21 নম্বর, দুধওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দুধওয়া জাতীয় উদ্যান অবস্থিত অপশন বি উত্তরপ্রদেশের একমাত্র জাতীয় উদ্যান হচ্ছে দুধওয়া জাতীয় উদ্যান। এখানে কৃষ্ণসার হরিণ দেখতে পাওয়া যায়, এছাড়াও বাঘ এবং গন্ডার এগুলো দেখতে পাওয়া যায়। এই জাতীয় উদ্যানটি 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি আছে উত্তরপ্রদেশের লখিমপুরের খেরি জেলায়। এটা আছে ভারত নেপাল সীমান্তের কাছে। সারদা নদীর তীরে এই দুধওয়া জাতীয় উদ্যানটি অবস্থিত। 22 নম্বর, মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দুটোর সমষ্টিকে কি বলা হয়? কোনো মৌলের পরমাণুর প্রোটন এবং নিউট্রন এদের সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। প্রোটন আর নিউট্রন দুটো একসঙ্গে যেখানে অবস্থান করে সেটাকে বলা হয় নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্র, এবং তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারদিকে ঘুরতে থাকে। পরমাণুর প্রোটন হচ্ছে পজিটিভ আধানযুক্ত কণা, নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা, এবং ইলেকট্রন যেগুলো ঘুরতে থাকে চারদিকে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেগুলো হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। ঠিক আছে। পরমাণুর কেন্দ্রে যে প্রোটন এবং নিউট্রন থাকে এই দুটোর ভরকে একত্রে বলে ভর সংখ্যা, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের ভরই হচ্ছে পুরো পরমাণুটার ভর। পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক দুটো একই জিনিস। এই পরমাণুর মধ্যে কতগুলো প্রোটন রয়েছে সেই প্রোটন সংখ্যাটিকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক। ঠিক আছে। অণু সংখ্যা কি? অণু হচ্ছে পরমাণুর সমষ্টি অণু। ঠিক আছে। যেমন দেখো 12C কার্বন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 12, কারণ এটা ছটা প্রোটন আছে এবং 6টা নিউট্রন আছে। ঠিক আছে। চলো 23 নম্বর, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? হরিপ্রসাদ চৌরাসিয়া অপশন ডি বাঁশির সাথে যুক্ত। এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন হরিপ্রসাদ চৌরাসিয়া, ইনি বাঁশির সাথে যুক্ত। সানাই যদি বলা হয় তাহলে বিসমিল্লাহ খান, সন্তুর হচ্ছে শিবকুমার শর্মা, শরৎ হচ্ছে আমজাদ আলী খান। আচ্ছা, এখানে দেওয়া আছে দেখো বাঁশির পান্নালাল ঘোষ, বাঁশিতে আরও পরিচিত। যেগুলো মোটামুটি পড়ো সেগুলো এখানে দিয়ে দিয়েছি, এর বাইরে আশা করি পড়বে না তোমাদের। শিবকুমার শর্মা সন্তুর, বিসমিল্লাহ খান সানাই, রবিশঙ্কর সেতার এবং নিখিল ব্যানার্জি সেতার, ওস্তাদ আমজাদ আলী খান সরোদ এবং জাকির হোসেন তবলাবাদক ছিলেন। এগুলো খাতাতে ভালো করে টুকে রাখো, রেডিয়ায়। 24 নম্বর, তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অপশন সি এম্পিয়ার। যদি ভোল্ট বলে সেটা হচ্ছে বিভব পার্থক্যের একক, আর ওহম হচ্ছে রোধের একক। ঠিক আছে। ওয়াট তোমরা জানো ক্ষমতার একক ওয়াট। এম্পিয়ারকে এআই দ্বারা প্রকাশ করা হয়। 25 নম্বর, একটি প্রশম দ্রবণের পিএইচ কত? একটি প্রশম দ্রবণের অর্থাৎ নিরপেক্ষ বা প্রশম দ্রবণের পিএইচ হচ্ছে, এই মানটা দেখো নিউট্রাল যেটা আছে এর মান হচ্ছে 7। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 7-এর ছেড়ে যদি আবার নিচে নামে তখন সেটা হয়ে যাবে অম্ল বা অ্যাসিডিক, আর যদি উপরে উঠে যায় তখন সেটা হয়ে যাবে ক্ষারীয় বা ক্ষার। এখানে যেমন তোমরা যেমন দেখতে পাচ্ছ যে কাপড় কাজে যে সোডা আমরা ইউজ করি সেটা হচ্ছে ক্ষার। মিনারেল ওয়াটার যেটা স্লাইডলি অ্যাসিডিক অর্থাৎ কিছুটা আম্লিক, আমরা যেটা পানীয় জল ব্যবহার করি। আমরা যেটা অ্যালকোহল ইউজ করি, মদ ইউজ করি, সেটা অ্যাসিডিক।
আমরা যেসব কোকা কোলা এইসবগুলো খাই এগুলো হচ্ছে ভেরি অ্যাসিডিক। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো অ্যাসিডই। চলো, আজকে 25টি প্রশ্ন ছিল, তাহলে প্রশ্নগুলো তোমরা কতগুলো করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।